মাধবী ভট্টাচার্যের লেখা গল্প প্রত্যাবর্তন। প্রকাশ বিছানায় শুয়ে শুয়ে দেখছিল রিমলি ইয়ারফোন কানে গুঁজে মোবাইল হাতে তিনতলার ব্যাক সাইডের ব্যালকনির এ প্রান্ত থেকে ও প্রান্ত পায়চারি করছে। সঙ্গে অনর্গল কথা বলে যাচ্ছে কারোর সঙ্গে। নিশ্চয়ই ওর অসংখ্য বন্ধুদের মধ্যেও একজন হবে। বিয়ের পর থেকেই দেখছে তো রিমলির বন্ধু সংখ্যা প্রয়োজনের তুলনায় যেন একটু বেশি। দিনের মধ্যে কতবার যে ওদের সাথে হাহা হিহিতে ব্যস্ত হয়ে থাকে রিমলি, খুব বিরক্তি লাগে প্রকাশের। প্রকাশ কিন্তু রিমলির একেবারে উল্টো। 2-3জনই বন্ধু আছে ওর, তাও ওদের সঙ্গে প্রতিদিন সেভাবে যোগাযোগ হয় না। নিজের কাজ নিয়েই এত বিজি থাকতে হয়, অন্য কিছু করার সময় কোথায় থাকে ওর হাতে। এর মধ্যে সে বেশি কথা বলাও পছন্দ করে না। ছোটবেলা থেকেই একটু চুপচাপ ধরনের সে, তাই রিমলির স্বভাবের এই বন্ধুপ্রীতির দিকটা সে একেবারেই বুঝতে পারে না। আর বুঝতে পারে না বলেই শুধু বিরক্তি আসে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর বিরক্ত হয়ে গলা তোলে প্রকাশ। এই, আর কতক্ষণ? 11:30 বেজে যাচ্ছে তো, শোবে না নাকি? হাত তুলে দেখায় রিমলি। আর 2 মিনিট। একটু পরেই ব্যালকনির দরজা বন্ধ করে দিয়ে বিছানায় এলো রিমলি। খুশি খুশি মুখে বলল, সুস্মিতার ফোন ছিল। প্যান্টালুন্সে 50% ডিসকাউন্টে সেল চলছে। দারুণ সব সামার কালেকশন নাকি আছে। কাল আমি আর ও যাব সেখানে, সেই নিয়েই কথা হচ্ছিল। ওর বর হেব্বি কিপ্টে, শপিংয়ের নাম শুনলেই আঁতকে ওঠে। বরকে কিভাবে ম্যানেজ করবে ভেবে দুশ্চিন্তা হচ্ছে বেচারির। হি হি। প্রকাশ মনে মনে বলল, ওর বর আঁতকে ওঠে কি এমনি এমনি? নিশ্চয়ই 2 হাতে পয়সা ওড়ায়। যার উপর দিয়ে যায় সেই তো বোঝে। মুখে বলল, ও নিজেও তো স্কুলে পড়াই শুনলাম, তবে বরের কাছে হাত পাততে হয় কেন? আরে, প্রাইভেট স্কুল, রোজগার বেশি নয় তো। ওর রোজগারের টাকা তো মাসে 2-3 বার পার্লারে গিয়েই খরচ হয়ে যায়। হি হি। বিশ্বসুন্দরী কি না, মনে মনেই বলে প্রকাশ। মুখে বললে রিমলি খেপে যাবে। বিয়ের পরে 2 বছরে এতটুকু বুঝে নিয়েছে প্রকাশ। বন্ধুদের নিয়ে কিছু বললে খুব রেগে যায় রিমলি। আচ্ছা ঠিক আছে, অনেক কথা হয়েছে, এবার শুয়ে পড়ো। হাত বাড়িয়ে লাইটের সুইচটা অফ করে দিল প্রকাশ। দেরি করে ঘুমালে ওর চলবে না। খুব ভোরে ঘুম থেকে উঠতে হয় ওকে প্রতিদিন, নইলে অফিসে দেরি হয়ে যায়। প্রকাশ আর রিমলির অ্যারেঞ্জড ম্যারেজ। বিয়ে ঠিক হবার পর 1 মাস মতো দুজনে একসাথে ঘোরাঘুরি করেছে প্রেমিক প্রেমিকাদের মতো, যাতে করে বিয়ের আগেই একজন আর একজনকে বুঝে নিতে পারে ভালোভাবে। সেই সময় প্রকাশ বুঝেছে রিমলি একেবারেই ছেলে মানুষ আর অবুঝ। যখন যেটা ইচ্ছে করে সেটাই করতে চায়, বাধা দিলে অভিমান করে। তখন প্রকাশের বেশ লাগতো রিমলির ছেলে মানুষই। কিন্তু বিয়ের 2 বছর পরে এখন যেন মনে হয় রিমলি এতটা ছেলে মানুষ না হলেও পারত। বলতে ইচ্ছে করে, অনেক তো হলো, এবারে একটু ম্যাচিওর হও তুমি, নিজের দায়িত্বগুলো বুঝে নিতে শেখো। কিন্তু বলতে পারে না, মায়া লাগে রিমলির জন্য। প্রায় দিনই অফিস থেকে ফেরার পরে রিমলি বায়না শুরু হয়, মুভি দেখতে যাবে, রেস্টুরেন্টে খেতে যাবে। প্রকাশ না বললেই মুখ কালো করে ফেলে, ঝগড়া বাঁধানোর চেষ্টা করে। প্রকাশ বুঝিয়ে পারে না সারাদিন অফিসে খেটে এসে আর বাইরে বেরোনোর ইচ্ছে থাকে না ওর। এর উপরে বারবার এমন করলে তো খরচও হয় অনেক। কবে যে বুঝবে রিমলি কে জানে। কয়েকদিন পর এক সন্ধ্যায় প্রকাশ অফিস থেকে ফিরতেই লাফিয়ে এলো রিমলি। এই জানো, অনুপ দেশে ফিরে এসেছে। অনুপকে? জিজ্ঞেস করলো প্রকাশ। আরে, অনুপ আমাদের অনেক ছোটবেলার বন্ধু। সেই ক্লাস 1 থেকে একসাথে স্কুলে পড়েছি আমরা। ক্লাস 12-এর পর অবশ্য ও মেডিকেলে চলে গেছিল। এরপর বিদেশে চলে গেল পড়াশোনা করতে। অনেকগুলো ডিগ্রি নিয়ে বিশাল ডক্টর হয়ে ফিরেছে এই কদিন আগে। কি মজা লাগছে আমার। মাঝখানে কয়েক বছর আমার সঙ্গে যোগাযোগ করতে পারেনি বলে দুঃখ করছিল। করবেই বা কী করে, কত বিজি ছিল তখন। রিমলির চোখে খুশির ঝলকানি, প্রকাশের বুকে কাঁটার খচখচানি। রিমলি যেন একটু বেশিই খুশি হচ্ছে। বিরক্তিতে মুখ দিয়ে বেরিয়ে গেল, তা তিনি ফিরলেন কেন এদেশে? মস্ত ডাক্তার হয়ে সেখানেই তো থেকে যেতে পারতেন। রিমলি থমকালো একটু। কি বলছো, কেন থাকবে সেখানে? ওর অনেক আগেরই ইচ্ছে এদেশেরই লোকদের চিকিৎসা করবে।
যে দেশে জন্ম হয়েছে সেই দেশের মানুষদের জন্য দায়বোধ আছে ওর। অনুপ খুব ভালো ছেলে, তুমি বুঝবে না। অনুপ খুব ভালো ছেলে, আর তুমি বুঝবে না। এই কথা দুটো যেন ছুরির ফলার মতো প্রকাশের হৃৎপিণ্ডে আঘাত করল। যন্ত্রণায় মুখ বেঁকে গেল ওর। চিবিয়ে চিবিয়ে বলেই ফেলল, আমি তো কিছুই বুঝবো না, সব তোমার অনুপ বুঝবে। অনুপকে যদি এতই ভালো ছেলে মনে হয় তবে ওকেই বিয়ে করলে না কেন? ফালতু ফালতু আমার জীবনে আসতে কে বলেছে তোমাকে? আচমকা প্রকাশের মুখে এমন কথা শুনে কিছুক্ষণ হাঁ হয়ে রইল রিমলি। বুঝতে চেষ্টা করলো কি বলতে চাইছে প্রকাশ। তারপরেই হাসতে শুরু করলো। আমি অনুপকে বিয়ে করব? কেন? হি হি। ওই হনুমানটাকে কেন বিয়ে করব আমি? হি হি। ও মা গো, পেট ব্যথা হয়ে গেল তোমার কথা শুনে। কেন? হনুমান কেন হবে? কত বড় ডাক্তার ও! বিদ্রূপের স্বরে বলল প্রকাশ। ভেতরটা জ্বলছিল ওর। আরে ডাক্তার হোক আর যাই হোক, আমার কাছে তো হনুমান ছাড়া আর কিছুই নাই। জানো তো একবার কি করেছিল পাজিটা? এইটুকু বলেই থামতে হলো রিমলিকে, কারণ প্রকাশের অন্ধকার মুখটা ততক্ষণে ভালো করে নজরে পড়েছে ওর। একটুক্ষণ থমকে থেকে হাসতে হাসতে রিমলি বলল, আরে তোমার কি হয়েছে? পোড়া পোড়া গন্ধ পাচ্ছি কেন? জেলাস হচ্ছ নাকি? আরে বোকা, অনুপ আমার বন্ধু ছাড়া আর কিছুই নয়। কি ভাবছো এত? তোমার হাব ভাব দেখে তো শুধু বন্ধু বলে মনে হচ্ছে না, আরো বেশি কিছু মনে হচ্ছে। মানে? অবাক রিমলি। মানে তুমিই জানো, তাচ্ছিল্যের ভঙ্গিতে বলল প্রকাশ। এবারে কিন্তু তুমি আমার অপমান করছো। এরকম কিছু ব্যাপার থাকলে আমি তোমায় আগেই বলতাম, থমথমে মুখে বলল রিমলি। জবাব দিল না প্রকাশ। মনটা তেতো হয়ে আছে ওর। সেদিনের মতো ব্যাপারটা চাপা পড়ে গেল। পরদিন রিমলি থমথমে মুখে রোজকার কাজগুলো করছিল। প্রকাশকে চা করে দিল, স্যান্ডউইচ করে টিফিন রেডি করে দিল, কিন্তু মুখে একটাও কথা বলছিল না। প্রকাশের খুব খারাপ লাগছিল। গতকাল একটু বেশি বলে ফেলেছে ওকে। যাওয়ার আগে রিমলি রোজকার মতো দরজায় দাঁড়ালো। প্রকাশ বেরিয়ে গেলে দরজা বন্ধ করবে। অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়েছিল ও। স্পষ্ট অভিমানের ছাপ ওর মুখে। বুকটা মুচড়ে উঠল প্রকাশের। রিমলির হাত চেপে ধরে নরম সুরে বলল ও, সরি রিমলি, কাল ওভাবে বলা উচিত হয়নি আমার। অন্যায় হয়ে গেছে, প্লিজ মাফ করে দাও আমায়। মুখ ফেরালো রিমলি। ধীরে ধীরে ওর দু চোখে হাসি ফুটে উঠল। তারপরেই সেই হাসি ছড়িয়ে পড়ল ওর সারা মুখে। মেঘ কেটে গিয়ে ঝলমলে রোদ উঠল যেন। মুগ্ধ হয়ে তাকিয়ে রইল প্রকাশ। রিমলি বলল, মাফ করতে পারি একটা শর্তে, আজ বিকেলে মুভি দেখাতে নিয়ে যেতে হবে। আচ্ছা বাবা, ঠিক আছে। হেসে ফেলল প্রকাশ। এই হলো রিমলি, এই মেঘ, এই ঝলমলে রোদ্দুর। মনে কোনো কালো পুষে রাখতে পারে না রিমলি। এই ঘটনার দুদিন পর এক রাতে। সেদিন অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছিল প্রকাশের। যখন ফ্ল্যাটে পৌঁছালো তখন ঘড়িতে 8:30 বাজছে প্রায়। ক্লান্ত শরীরে ডোরবেলটা বাজিয়েছিল। ভাবছিল ঘরে ঢুকে ফ্রেশ হয়ে লম্বা ঘুম দেবে একখানা। দৌড়ে এসে দরজা খুলল রিমলি। ঝলমলে মুখে বলল, দেখো কে এসেছে। কে? অবাক হয়ে বলল প্রকাশ। অনুপ। এক্কেবারে চমকে দিয়েছে আমাকে। তুমি ফিরতে দেরি করলে, তোমার সঙ্গে দেখা করার জন্যই বসে আছে বেচারা। এমনিতেই প্রচণ্ড ক্লান্ত হয়েছিল প্রকাশ। এর মধ্যে অনুপের নাম শুনে মেজাজ বিগড়ে গেল একেবারে। প্রচণ্ড বিরক্তি নিয়ে ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমের সোফায় বসেছিল ঝকঝকে এক তরুণ। নিশ্চয়ই অনুপ। ভেতরে ভেতরে হীনমন্যতা বোধে আক্রান্ত হলো প্রকাশ। এর পাশে তো প্রকাশ দাঁড়াতেই পারবে না। বিরক্তি নিয়েও বলতে হলো প্রকাশকে, আপনার কথা অনেক শুনেছি রিমলির কাছে। বেশ প্রাণের বন্ধু ছিলেন আপনারা, বোঝাই যাচ্ছে। চেষ্টা করেও নিজেকে সামলাতে পারল না প্রকাশ। বিদ্রূপের সুর বেরিয়েই এলো গলা দিয়ে। অনুপ একটু অবাক হয়ে তাকালো। তারপরেই হেসে বলল, হ্যাঁ তা বলতে পারেন। তবে প্রাণের বন্ধু নাকি শত্রু ছিলাম এখনো জানি না। যা জ্বালাতো আমাকে আপনার বউ, সারাক্ষণ আমার পিছনে লাগাই ছিল ওর একমাত্র কাজ। মার খাবি অনুপ, চোখ পাকালো রিমলি। হাসছিল অনুপ, রিমলিও। প্রকাশের গায়ে যেন জ্বালা ধরছিল। সে একটু রুক্ষভাবেই বলল,
কিছু মনে করবেন না অনুপবাবু, আমি খুব ক্লান্ত আজ, বিশ্রাম নিতে হবে। আর একদিন ভালো করে কথা হবে আপনার সাথে। আমি চলি তবে। রিমলি তো রইলই। বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না প্রকাশ, সোজা বেডরুমে গিয়ে ঢুকলো। একটু পরেই রিমলি এসে প্রকাশের সামনে দাঁড়ালো। থমথম করছে ওর চেহারা। গম্ভীর গলায় বলল, কি করলে এটা তুমি? ছি, কি ভাবলো অনুপ? বেচারা কত খুশি হয়ে এসেছিল তোমার সঙ্গে আলাপ করবে বলে। আমার সঙ্গে আলাপ করবে বলে, নাকি তোমায় দেখবে বলে? ধৈর্য হারিয়ে চিৎকার করলো প্রকাশ। মানে? মানে বোঝো না? কচি খুকি নাকি তুমি? আমি ছিলাম না, তবুও এতক্ষণ ধরে বসে রইল কেন সে? চলে যেতে পারলো না? ওর কাছে বেশি সময় নেই, আবার আসতে পারবে কিনা ঠিক নেই, তাই তোমার আসার অপেক্ষা করছিল। তাতে কি অপরাধ হলো? আমি তোমাকে কয়েকবার ফোনও করেছিলাম, কিন্তু সুইচ অফ ছিল তোমার ফোনের। প্রকাশের মনে পড়ল, মিটিং চলার সময় ফোন সুইচ অফ করেই রেখেছিল ও। তবুও বলল, আমার সঙ্গে দেখা করবার কি দরকার? অত পীড়িতি কিসের? নাকি তোমাকে একা পেয়েই বসে থাকার লোভ সামলাতে পারল না? প্রকাশ, চিৎকার করলো রিমলি। চুপ করো, গলা তুলে কথা বলবে না একেবারে। 100 বার গলা তুলব। কি করবে তুমি? উত্তেজনায় রিমলির মুখ লাল। শোনো রিমলি, ভদ্রভাবে বলছি, এভাবে যখন তখন তোমার বন্ধুদের এখানে আসতে বারণ করে দেবে তুমি। আমি এসব পছন্দ করি না। বন্ধুদের? নাকি শুধু অনুপকে? কি সমস্যা তোমার অনুপকে নিয়ে? 100 বার ওরা আসবে, অনুপও আসবে, তুমি বলার কে? আমিই বলবো, কারণ এবারই আমার। তোমার যা ইচ্ছে তাই করতে পারবে না তুমি। ওহো, এই বাড়ি তোমার? এতদিন জানতাম না আমি। ভুল করতাম এটাকে আমার বাড়ি ভেবে। ঠিক আছে, কালই তোমার বাড়ি ছেড়ে আমি চলে যাব। পরের বাড়িতে থাকার কোনো শখ নেই আমার। প্রকাশ চুপ করে রইল। কথা বলতে ভালো লাগছে না একেবারে। ঘর অন্ধকার করে শুয়ে পড়ল ও। রিমলি একবার খেতে ডাকলো, শুনল না প্রকাশ। তারপর রিমলিও শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতেই তীব্র অপরাধ বোধে আচ্ছন্ন হয়ে গেল প্রকাশের মন। পাশেই ডিভানের উপর এলোমেলো হয়ে শুয়েছিল রিমলি। ঘুমন্ত মুখটা দেখে এক ছোট্ট শিশুর মতো লাগছে ওকে। বেজায় মায়া লাগছিল প্রকাশের। ছি ছি, ঈর্ষার বশে কাল একটু বাড়াবাড়ি করে ফেলেছে সে। রিমলিকে কি সে চেনে না? রিমলি ওকে কতটা ভালোবাসে জানে না প্রকাশ? কেন যে মনটা পড়ে এভাবে? অনুপ সত্যিই রিমলির ভালো বন্ধু, বোঝে প্রকাশ। কাছে গিয়ে সস্নেহে রিমলির মাথায় হাত বুলিয়ে দিল প্রকাশ। সঙ্গে সঙ্গে তাকালো রিমলি। প্রকাশ বলল, আমি এখন বেরোবো রিমলি, বিছানায় গিয়ে ভালো করে ঘুমাও। কালকের জন্য মাপ চাইছি আমি। কি যে হয় আমার বুঝি না। জবাব দিল না রিমলি। খুব অভিমান হয়েছে। প্রকাশ আর কিছু না বলে বাথরুমে ঢুকে গেল। অফিসে দেরি হয়ে যাচ্ছে। বাইরে বেরিয়ে দেখল রিমলি রান্নাঘরে খাবার তৈরি করছে। প্রকাশ বলল, আরে তোমাকে বললাম তো ঘুমাও, একদিন আমিই করে নিতাম সব। আবার চুপ করে রইল রিমলি। প্রকাশও আর ঘাঁটালো না ওকে। বেরিয়ে যাবার সময় কথা বলল না রিমলি। খুব রেগে আছে। যাক, আজ অফিস থেকে ফিরে ওকে নিয়ে বাইরে খেতে যাবে ভেবে নিল প্রকাশ। তবেই রিমলির রাগ জল হয়ে যাবে। কিন্তু বিকেলে বাড়ি ফিরে অনেকবার বেল বাজিয়েও যখন দরজা খুলল না রিমলি, তখন বাধ্য হয়ে পাশের ফ্ল্যাটে বেল বাজালো প্রকাশ। বৌদি বেরিয়ে এসেই বললেন, রিমলি কোথাও একটা গেছে প্রকাশ, চাবি আমার কাছে দিয়ে গেছে, বলেছে ফ্রিজে খাবার রাখা আছে, গরম করে খেয়ে নিতে। প্রকাশের স্থির ধারণা হলো কালকের ঝগড়ার জেরে রিমলি নিশ্চয়ই রাগ করে কোথাও চলে গেছে, আর ফিরে আসবে না। নিমেষে ওর বুকটা খালি হয়ে গেল যেন। মনে হতে লাগলো খুব মূল্যবান কিছু একটা হারিয়ে গেল ওর জীবন থেকে। কোনো মতে কাঁপা হাতে ফ্ল্যাটের লক খুলল প্রকাশ। ঘরে ঢুকেই প্রথমে রিমলিকে ফোন করলো ও, কিন্তু সুইচ অফ। তারপর রিমলির মাকে ফোন করলো ও। রিমলি কি ওখানে গেছে মা? না তো বাবা, কেন? না, অফিস থেকে ফিরে দেখছি ও ঘরে নেই, তাই ভাবলাম ওখানে গেছে। ওহো, দেখো, ওর কোনো বন্ধুর সাথে আছে বোধহয়, শপিংয়ে গেছে নিশ্চয়ই। হ্যাঁ, তাই হবে। ফোন কেটে দিল প্রকাশ।
উনি টেনশন করবেন তাই কিছু বলল না ওনাকে, কিন্তু ওর বুক কাঁপছিল ভয়ে। রিমলি কোথায় গেল? রিমলির কোনো বন্ধুদের ফোন নাম্বার জানে না ও। কি করে রিমলির খবর পাবে? অসহায়ভাবে ঘরে পায়চারি করতে লাগলো প্রকাশ। একটু পরে বিপর্যস্ত মন নিয়ে বিছানায় শুয়ে পড়ল। রিমলিকে ছাড়া কি করে থাকবে ও? কি করে খুঁজে পাবে রিমলিকে? অসহায় কষ্টে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল ওর। অস্পুষ্টে বলল, ফিরে এসো রিমলি। কতক্ষণ শুয়েছিল জানে না প্রকাশ। সময়ের হিসেব করতে পারছিল না সে। অপেক্ষার প্রতিটি মুহূর্ত যে এত দীর্ঘ হয় জানা ছিল না তার। তাকে চমকে দিয়ে বেল বেজে উঠল এক সময়। প্রকাশ দৌড়ে গেল। দরজা খুলে দিতেই দেখতে পেল গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে রিমলি। দুহাত বাড়িয়ে রিমলিকে জড়িয়ে ধরল প্রকাশ, যেন ছাড়লেই পালিয়ে যাবে সে। রিমলি বলে উঠল, আহা লাগছে, ছাড়ো। ভেবেছিলাম আর ফিরে আসবই না, দিব্যি থেকে যেতাম অনুসুয়ার বাড়িতে, কিন্তু হঠাৎ মনে হলো তোমাকে অত সহজে ছেড়ে দেওয়া ঠিক হবে না। একটা উচিত শাস্তি দিতেই হবে তোমায়, তাই ফিরে এলাম। তাই বুঝি? শাস্তি দিতেই ফিরে এলে? তবে দাও। কি? বলল রিমলি। শাস্তি। গম্ভীর হতে গিয়েও হেসে ফেলল রিমলি। তারপর হঠাৎ প্রকাশকে জড়িয়ে ধরে ঠোঁট ছোঁয়ালো ওর গালে। ফিসফিস করে বলল, কষ্ট পেয়েছো তুমি? বোকা একটা, কত ভালোবাসি তোমায় বোঝো না? প্রকাশ শক্ত করে জড়িয়ে ধরল রিমলিকে। বলল, আমি অনেক বাজেভাবে কথা বলেছি কাল। কি করব বলো? খুব হিংসুটে আমি। মাপ করে দিও আমায়। আমি নিজে অনুপকে নেমন্তন্ন করে ঘরে ডেকে আনবো, কথা দিলাম তোমায়। যাক, অন্তত স্বীকার তো করলে যে তুমি হিংসুটে। হেসে ফেলে বলল রিমলি। হ্যাঁ, হিংসুটেই তো, শুধু তোমার জন্য। প্রকাশও হেসে ফেলল। এখন খুব হালকা লাগছে ওর নিজেকে। আর কোনো ভুল করবে না সে। রিমলিকে আর কষ্ট পেতে দেবে না। নিজের কাছেই প্রতিজ্ঞা করল প্রকাশ আর একবার। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।